মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে PHIE 145 history, some aspect of European history 1789 to 1945 এই আলোচনায় আজকের সমস্ত পাঠক সমাজকে আমি অঞ্জন কুমার বসু স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় নিউ পলিটিক্যাল সিস্টেম, ইউনিট নাম্বার 6 এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন 1752। আমার আলোচনার বিষয়বস্তু হিসেবে এই পাঠ এককগুলির উদ্দেশ্যগত দিকের উপর আমি আলোকপাত করব এবং ক্রমান্বয়ে একটি ভূমিকা দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি তৃতীয় নেপোলিয়নের কর্মধারা, বিসমার্কের কর্মজীবন, আধুনিক শিল্পায়নের চরিত্রগত দিক, ব্রিটেনের শিল্পায়ন এবং ইউরোপের অন্যান্য অংশের শিল্পায়ন, বিশেষ করে ফ্রান্স এবং জার্মানি প্রসঙ্গ আমার আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকবে। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই দুই পাঠ এককের মাধ্যমে 1848 বিপ্লব পরবর্তী পর্বে বিশেষ করে যে গণতান্ত্রিক চিন্তা চেতনার বিকাশ আমরা লক্ষ্য করেছিলাম, বা এই বিপ্লবের মধ্যে দিয়ে যে দাবি ইউরোপের বিভিন্ন স্থানে গণতান্ত্রিক প্রশাসনের কর্মধারা দিকে অগ্রসর হওয়ার একটা চেতনা কাজ করেছিল, সেই চেতনার প্রতিফলন এবং একটা নতুন ধরনের পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ এক নতুন ধরনের রাজনৈতিক প্রক্রিয়া বা ব্যবস্থা, যা তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সের ক্ষেত্রে, যাকে লিটল নেপোলিয়নও বলা হয়, ক্ষুদ্র নেপোলিয়নও বলা হয়, এবং বিসমার্কের কর্মধারার মধ্যে দিয়ে যথেষ্টভাবে প্রকাশিত হয়, সেই বিষয়ের উপর আলোকপাত করব। এর পাশাপাশি পাঠক সমাজ এই পাঠ এককের মাধ্যমে আধুনিক শিল্পের চরিত্রগত বৈশিষ্ট্য হিসেবে ইংল্যান্ডে শিল্পায়নের বিষয়টি সম্পর্কে উপলব্ধি করতে সক্ষম হবে এবং ইউরোপের অন্যত্র শিল্পায়ন, বিশেষ করে ফ্রান্স এবং জার্মানির ক্ষেত্রে শিল্পায়ন কতটা স্বতন্ত্র ধরনের ইংল্যান্ডের থেকে, সে বিষয় সম্পর্কেও উপলব্ধি করতে সক্ষম হবে এই দুই পাঠ এককের মাধ্যমে। মোটের উপর বলা যায় এই দুই পাঠ একক এর রাজনৈতিক ক্ষেত্রে যেমন একটা নতুন ধরনের বিধি ব্যবস্থা দ্বারা চালিত করছে ইউরোপকে, তেমনি পাশাপাশি অর্থনৈতিক চিন্তনে এক নতুন ধরনের অর্থনৈতিক বিকাশ বা অগ্রগতির ধারার নজির পাঠক সমাজের কাছে তুলে ধরার প্রয়াসকে সামনে রেখে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই দুই পাঠ একক এর
গঠন কাঠামো নির্মাণ করেছে, যাকে বলা যায় এক কথায় একটা পরিপূর্ণ ইতিহাস চেতনাবোধ। বিশেষ করে ইউরোপের ইতিহাসে তার সার্থক বিকাশ বা উপলব্ধির ক্ষেত্রকে প্রসারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এই দুই পাঠ্যকের মাধ্যমে। আমার পরবর্তী আলোচনা তৃতীয় নেপোলিয়নের কর্মধারা। 1848 সালে বিপ্লব পরবর্তী পর্বে ফ্রান্সের ইতিহাস যে ব্যক্তির দ্বারা চালিত হয়েছিল এবং ফ্রান্সের শিল্পায়নের ধারাকে যিনি পরিপূর্ণতা প্রদান করেছিলেন তিনি হচ্ছেন তৃতীয় নেপোলিয়ন। মূলত নেপোলিয়ন বোনাপার্ট, যাকে বিপ্লবের সন্তান এবং ধ্বংসকারী দুই হিসেবে মহিমান্বিত করা হয়, দেখা হয়, সেই নেপোলিয়ন বোনাপার্টের ভ্রাতুষ্পুত্র ছিলেন লুই নেপোলিয়ন, যিনি তৃতীয় নেপোলিয়ন বা লিটিল নেপোলিয়ন অর্থাৎ নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ হিসেবে অভিহিত হন। বলা হয় প্রজাতন্ত্রী এবং সমাজতন্ত্রী দলের বিরোধ যখন বোনাপার্টিস্ট দলের জনপ্রিয়তাকে বৃদ্ধি করেছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে লুই নেপোলিয়ন 1848 ডিসেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল জনগণের ভোটে বিজয়ী হয়ে তৃতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতায় আসীন হন। ফ্রান্সে তার হাত ধরে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই লুই নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়ন 1808 সালে জন্মগ্রহণ করেন। প্রথম জীবন থেকে তিনি অনিশ্চয়তা, অস্থিরতায় পরিপূর্ণ এক জীবনের মধ্য দিয়ে বাল্যকালেই ফ্রান্স থেকে বিতাড়িত হন এবং নেপোলিয়ন বোনাপার্টের পতনের ফলে বাল্যকালেই সপরিবারে তাদের এই বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। বাল্য ও কৈশোরে নানা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত হওয়ার পর উচ্চাকাঙ্ক্ষী লুই এর মানসপটে
ফ্রান্সের শাসক পদ সদা জাগরূক ছিল। তার জীবন অতিবাহিত হয় নানান ধরনের টানাপোড়েন। তিনি রাজনীতির নানা অঙ্গনকে উপলব্ধি করেছিলেন। এমনকি 1800 বিপ্লবের সময় 1848 বিপ্লবের সময় ফ্রান্সের জনগণ বা ফরাসি জাতি লুই নেপোলিয়নকে বিশেষ গুরুত্ব দেয়নি। কিন্তু ফেব্রুয়ারি বিপ্লবের পর যে প্রজাতন্ত্র স্থাপিত হয়, লুই সপরিবারে স্বদেশে ফিরে আসার পর এবং নিজেকে তুলে ধরার সুযোগ তার মধ্যেই অনুসন্ধান করেন। সমকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং ফরাসি জাতির আবেগকে ভর করে লুই নেপোলিয়ন দ্রুত ক্ষমতার শীর্ষে আরোহণ করেন। তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং তার উত্তরণের অন্যতম কারণ ছিল লুই নেপোলিয়ন অমায়িক ব্যবহার ও স্বদেশবাসীর প্রতি তার যে চিন্তা ও চেতনা, তা দেশবাসীকে ক্রমে আকৃষ্ট করে। এছাড়াও দরিদ্র মানুষ পটে তিনি নিজেকে একজন দরদি মানুষ হিসেবে তৈরি করেছিলেন। বলা যায় তিনি কিছুদিনের মধ্যে এমন এক পরিস্থিতির ক্ষেত্র রচনা করেন যাতে ফরাসি জনগণ তাকে গ্রহণ করে নেয়। তাই জুন মাসের রক্তক্ষয়ী দিনগুলির কথা ভেবে সমগ্র জাতি একটা বিকল্প শাসনতন্ত্রের জন্য যখন উদ্গ্রীব হয়ে ওঠে, লুই নেপোলিয়ন তাদের কাছে সেই কাঙ্ক্ষিত বিকল্প হিসেবে প্রতিভাত হয়েছিল। নেপোলিয়ন নামের মোহময়ী জাদু লুই নেপোলিয়নের উত্থানকে অনেকাংশে সহজ করে তুলেছিল। লুই ফিলিপের রাজত্বকালে ফ্রান্সে নেপোলিয়ন বোনাপার্টের নামে বীর পূজা শুরু হয়েছিল। কবি, সাহিত্যিক, রাজনৈতিক সর্বস্তরের মানুষ নেপোলিয়ন বোনাপার্টের গৌরবময় দিনগুলির কথা স্মরণ করে জাতির কাছে আবেদন রেখেছিলেন। নেপোলিয়নকে কেন্দ্র করে কল্পনা ও স্মৃতি এবং বাস্তবের এক অপূর্ব সমন্বয় ঘটেছিল। লুই নেপোলিয়ন তার বক্তব্য পুস্তিকার মাধ্যমে সেই রূপকথার প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরেন। ইংল্যান্ডে নির্বাসিত অবস্থায় তিনি আইডিয়াস অফ নেপোলিয়ন্স নামক পুস্তিকা প্রকাশ করেন, যেখানে তিনি নেপোলিয়নের চিন্তা চেতনাকে বা আদর্শবাদকে বাস্তবায়িত করার এক অঙ্গীকার ফরাসি জাতির সামনে হাজির করেন। তিনি বোনাপার্টের আদর্শের আর্থসামাজিক উন্নয়নের কথাও গভীরভাবে চিন্তা করতে থাকেন এবং বর্তমান পরিস্থিতিতে ফ্রান্সের যে অরাজকতা পরিবেশ তৈরি হয়েছে তার
নিরসনের পথ খোঁজার চেষ্টা করে। বোনাপার্ট নাম ও কাজের এই জাদু লুই নেপোলিয়নের উত্থানকে ত্বরান্বিত করেছিল। আইনসভার সদস্য পদ থেকে রাষ্ট্রপতি পদে আসীন হওয়া এবং নির্বাচন ছিল সময়ের প্রশ্ন মাত্র। দক্ষিণপন্থী বা বামপন্থীদের প্রতি ফরাসি জনগণের কোনো আস্থা ছিল না, তাই ডেমোক্রেটিক রিপাবলিকান প্রার্থী ক্যাবিনাক, উদারপন্থী বুর্জোয়াদের প্রার্থী লামার্তিন এবং সমাজতান্ত্রিক প্রার্থী রোলিন কে পরাজিত করে লুই নেপোলিয়ন বিপুল সংখ্যাধিক্যে দ্বিতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেই নেপোলিয়ন রাষ্ট্রীয় অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা ও সংবিধানের মর্যাদা রক্ষার প্রতি দায়বদ্ধতা স্বীকার করে জনগণের হৃদয় জয় করে নেন। 1849-এর মে মাসে আইনসভার নির্বাচনে রাজতন্ত্রী এবং বোনাপার্টিস্টরা পাঁচশোর বেশি আসনে জয়লাভ করার সূত্রে ধরে নেপোলিয়নের হাত আরো শক্ত হয়। সমাজতান্ত্রিক, প্রজাতান্ত্রিক সদস্যরা সেখানে সব মিলিয়ে 250 অর্থাৎ 250টি আসনে জয়লাভ করে। কোথায় যেন প্রজাতন্ত্রী দলের প্রতি জনগণের আশাহত হওয়া উপলব্ধি করে তৃতীয় নেপোলিয়ন নাম নিয়ে লুই নেপোলিয়ন ফ্রান্সের রাজতন্ত্রের কে সংগঠিত করার একটা চেষ্টা চালিয়ে যান। তিনি ইটালিতে সামরিক হস্তক্ষেপ ঘটিয়ে রোম প্রজাতন্ত্রের উচ্ছেদ করেন। একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্রের প্রধান হয়েও আরেকটি প্রজাতন্ত্রের উচ্ছেদের এক দৃষ্টান্ত তিনি তৈরি করেন, প্রজাতান্ত্রিক সরকারকে অপ্রিয় করে তোলেন। এইভাবে রাষ্ট্রপতির 4 বছরের মেয়াদ শেষ হওয়ার পূর্বে সংবিধান অনুসারে তিনি দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি পদে আসীন হতে পারতেন না। তাই 1851-তে তিনি সংবিধান সংশোধনের একটা প্রয়াস নেন। এই জন্য প্রয়োজনীয় 2/3 সমর্থন তার পক্ষে ছিল না, অর্থাৎ আইনসভা 2/3 সদস্যদের সমর্থন নেপোলিয়নের ছিল না। ফলে নেপোলিয়ন শক্তি দিয়ে ক্ষমতা দখলের পথ গ্রহণ করেন। রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা প্রয়োগ করে পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনী সমস্ত গুরুত্বপূর্ণ পদে একান্ত অনুগত ব্যক্তিদের নিয়োগ করেন এবং জনসমর্থন পাওয়ারও তিনি চেষ্টা চালিয়ে এক চতুরতার আশ্রয় নেন এবং তিনি সাধারণ নাগরিকদের ভোটাধিকার দাবি করে ঘোষণা করলেন 1850-এর সংশোধনীর জন্য
1850-এর এই সংশোধনীর জন্য প্রজাতন্ত্রীর সমাজতন্ত্রীরাই দায়ী ছিলেন। অথচ তখন নেপোলিয়নের সম্মতি নিয়েই এই আইন জারি করা হয়েছিল। যাই হোক, গণতন্ত্রে জনগণের স্মৃতি খুব দুর্বল বলে একটা কথা আছে। এক্ষেত্রেও জনগণ অতীতকে ভুলে এখন লুই নেপোলিয়নকে তাদের প্রকৃত দরদি একজন শাসক বলে মনে করতে থাকেন। মানসিক এবং সাংগঠনিক প্রস্তুতি সম্পূর্ণ করার পর নেপোলিয়ন গণতন্ত্রের নামে অভ্যুত্থান ঘটান ২রা ডিসেম্বর 1851 খ্রিস্টাব্দে। তার পুলিশ বাহিনী একযোগে দেশের নানা স্থানে হানা দিয়ে রাজতন্ত্রী ও প্রজাতন্ত্রী সদস্যদের গ্রেপ্তার করে। সঙ্গে সঙ্গে তিনি সংবিধান সংশোধনের প্রস্তাব করেন। এতে বলা হয়, রাষ্ট্রপতির কার্যকাল 10 বছরের জন্য বর্ধিত হবে। মন্ত্রীবর্গ রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকবেন। ঊর্ধ্বতন পরিষদ হিসেবে কাউন্সিল অফ স্টেট গঠন করা হবে। প্রাজ্ঞ ও প্রবীণদের সমন্বয়ে একটা পরিষদ গঠিত হবে। সকল প্রাপ্তবয়স্কের ভোটে চেম্বার গঠিত হবে। সমাজতন্ত্রীর দক্ষিণপন্থীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে নেপোলিয়নকে বাধা দেবার চেষ্টা করে। চরম দমন নীতি দ্বারা নেপোলিয়ন এই অভ্যুত্থানকে স্তব্ধ করে দেন। লক্ষাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, অনেককেই পাঠানো হয় নির্বাসনে। এই দমন নীতি উদ্যান পথ হত্যাকাণ্ড নামে খ্যাত। 20শে ডিসেম্বর এক গণভোটের প্রহসন দ্বারা তিনি নতুন সংবিধান পাশ করিয়ে নেন। একনায়কত্বের এহেন সাফল্য ও জনসমর্থন নেপোলিয়নকে পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ গ্রহণে অনুপ্রাণিত করে। ফ্রান্সের সিংহাসনে বসার পর নেপোলিয়ন পারিবারিক অধিকারকে তিনি ন্যায্য অধিকার বিবেচনা করতেন। সেই সময় উপস্থিত হয়েছে অনুধাবন করে তিনি ঘোষণা করেন, ফ্রান্স সাম্রাজ্যের পথে ফিরে যেতে চায়, কারণ সাম্রাজ্যের পথই হলো শান্তি। আর এইভাবেই 1852 খ্রিস্টাব্দে তিনি সম্রাট পদপ্রার্থী হিসেবে আবার গণভোটের আয়োজন করেন এবং যথারীতি গণসমর্থন তার পাশে থাকে। রাজতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে একটা বিপুল জনসমর্থন ফ্রান্সে তৈরি হয় এবং দ্বিতীয় নেপোলিয়ন নাম নিয়ে ফ্রান্সের সিংহাসনে বসেন। আর এইভাবে দ্বিতীয় প্রজাতন্ত্রের ফ্রান্সের ইতিহাসে অকাল বোধন ঘটে, শুরু হয় দ্বিতীয় সাম্রাজ্য। অর্থাৎ এই সার্বিক আলোচনা থেকে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারি, তা হল ইউরোপের রাজনৈতিক ব্যবস্থায় আমরা রাজতান্ত্রিক শাসনের রীতি যেমন একটা পর্বে লক্ষ্য করেছি, আবার ফরাসি বিপ্লব পরবর্তী পর্বে ইউরোপের বিভিন্ন অংশে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার
যে জাগরণ ঘটেছিল তার বহিঃপ্রকাশ স্বরূপ প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক চেতনার বিকাশ লক্ষ্য করলাম। আবার নেপোলিয়ন বোনাপার্টের পতনের পর ইউরোপের তার রক্ষণশীলতার মধ্যে আবার পুনরায় ফিরে যাওয়ার উদ্যোগী হলো। 1848 বিপ্লব সেই ব্যবস্থাকে তছনছ করে দিল, দিয়ে এক উদারনৈতিক গণতান্ত্রিক চিন্তা চেতনার মধ্যে ইউরোপকে কিছুদিনের জন্য নিমগ্ন করল। আর ফ্রান্সে ঘটে গেল দ্বিতীয় প্রজাতান্ত্রিক শাসন। কিন্তু সেটাকেও স্থায়ী হলো না, তার অকাল বোধন হলো, অর্থাৎ সেটাও একটা অপমৃত্যু ঘটল। এবং তারপরে ফ্রান্সের রাজনৈতিক কাঠামোয় আসলো উদারনৈতিক রাজতান্ত্রিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেখানে জনগণকে সামনে রেখে তৃতীয় নেপোলিয়নের হাত ধরে গণসমর্থনকে কাজে লাগিয়ে উদারনৈতিক একনায়কত্ব, এই কর্মপ্রক্রিয়া আমরা বা এই ইতিহাস চেতনা আমরা ফ্রান্সের ইতিহাসের ক্ষেত্রে লক্ষ্য করি। অন্যদিকে আরেকটি রাষ্ট্রের কথা যদি আমরা উপলব্ধি করি, তা হচ্ছে জার্মানির ঐক্যের বিষয়টি, যা রাশিয়ার নেতৃত্বে বিসমার্কের মাধ্যমে এগিয়ে চলেছে। আমার পরবর্তী আলোচনা বিসমার্কের কর্মধারা। বিসমার্ক এর কর্মধারা যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে আমরা দেখতে পাই 1815 খ্রিস্টাব্দে ব্রান্ডেনবুর্গের এক ভূস্বামী জাঙ্কার পরিবারে, মানে অভিজাত পরিবারে বিসমার্কের জন্ম। ছাত্র জীবন শেষ করে তিনি সরকারের বিচার বিভাগের কর্মচারী পদে আসীন হন, কিন্তু শীঘ্রই অল্প কিছুদিনের মধ্যে তিনি এই পেশা পরিত্যাগ করে পারিবারিক সামন্ততান্ত্রিক কার্যকলাপকে রক্ষণাবেক্ষণের কাজে নিজেকে নিযুক্ত করেন। তবে তিনি ধর্ম ও রাজনীতির দিক থেকে ছিলেন যথাক্রমে গোঁড়া প্রোটেস্ট্যান্ট এবং উগ্র রাজতন্ত্রী। বিভিন্ন রাজনৈতিক সমিতিতে তিনি প্রতিনিধিত্ব করেছেন, যার মাধ্যমে তিনি রাজনৈতিক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। 1845-এ পোমেরেনিয়া, এটি প্রাশিয়ার একটা অঞ্চল, সেখানকার স্থানীয় প্রতিনিধি সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে। তারপর 1851 থেকে 1859 পর্যন্ত তিনি প্রাশিয়ার প্রতিনিধি হিসেবে জার্মান ফেডারেল পার্লামেন্টে যুক্ত ছিলেন। এই পর্বে তিনি অস্ট্রিয়ার রাজনীতির সাথে পরিচিত হন এবং
সেখানকার রাজন্য বর্গে অর্থাৎ জার্মান রাজন্য বর্গে সঙ্গে পরিচিতি এবং রাজনৈতিক মত বিনিময়ের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেন এবং তিনি খুব শিগগিরই উপলব্ধি করেন যে জার্মানির ঐক্যের সমস্যা কতটা গভীর। তবে তিনি ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের কাজকর্মে মোটেই সন্তুষ্ট ছিলেন না এবং তিনি উপলব্ধি করেন উদারতান্ত্রিক আন্দোলন বা জার্মানির ছোট ছোট রাজ্যের রাজাদের প্রতি বিশেষ আস্থা রেখে জার্মানির ঐক্য সম্ভব নয়। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট, এরফুট পার্লামেন্ট কর্মধারাও তার কাছে আকৃষ্ট হয়নি বা তার কাছে সন্তোষজনক ছিল না। এমনকি একটা সময় এসে তিনি অস্ট্রিয়ার সাথে হাত মিলিয়ে উদারনৈতিক আন্দোলনকে দমন করার কাছে নিজেকে যুক্ত করেছিলেন। বিসমার্কের রাজনৈতিক কর্মধারার অস্পষ্টতা, বৈপরীত্য, স্ববিরোধিতা, কপটতা এই সবই লক্ষ্য করা যায়। 1860-62 সময়কালে প্রাশিয়ার আভ্যন্তরীণ শাসন ব্যবস্থা মধ্যে যে অস্থিরতা তৈরি হয় তা বিসমার্ককে তার ক্ষমতায় উত্তীর্ণ হতে সাহায্য সহযোগিতা করে। বিশেষ করে 1861 সালে প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম মারা গেলে সিংহাসনে বসেন তার ভাই প্রথম উইলিয়াম। যিনি ইতিমধ্যে তার দাদার অসুস্থতার সুযোগে রাজপ্রতিনিধি হিসেবে কিছুদিন শাসন কার্য পরিচালনা করেছিলেন। তবে ইনি ছিলেন অনেক বেশি দৃঢ়চিত্র একজন মানুষ, যিনি তার বক্তব্য এবং নীতিকে সর্বক্ষণের জন্য মান্যতা দিতেন। রাশিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে তার দৃঢ় প্রত্যয় ছিল, কিন্তু কিছুদিনের মধ্যে নানান ধরনের বাধ্যবাধকতা যখন তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই সময় তার সমমন্ত্রী ভন রুন তাকে উপদেশ দেন বা পরামর্শ দেন যে বিসমার্ককে প্রধানমন্ত্রী পদে বসে রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করার উদ্যোগী হতে। এবং সেই মতোই অভিজ্ঞ কূটনৈতিক অটো ফন বিসমার্ক কে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করা হয় 1862 সালে।
এবং বিসমার্কের প্রধানমন্ত্রী লাভের পরে জার্মানি তথা ইউরোপের ইতিহাসে একটা নতুন ধরনের রাজনৈতিক বিধি ব্যবস্থার সূত্রপাত লক্ষ্য করা যায়। জার্মানির ঐক্যের সাথে বিসমার্কের নামটি অবিচ্ছেদ্যভাবে জুড়ে যায়। দীর্ঘ বিচ্ছিন্ন নানা আভ্যন্তরীণ টানাপোড়েনে ক্ষত বিক্ষত জর্জরিত জার্মানির ঐক্য প্রক্রিয়ার প্রত্যক্ষ সঞ্চালক ছিলেন এই বিশ্ব বরেণ্য রাজনীতিবিদ বিসমার্ক। উদারতান্ত্রিক সংস্কার দ্বারা সাংবিধানিক পথে যে জার্মানির ঐক্য সম্ভব নয় তা বিসমার্ক উপলব্ধি করেছিলেন এবং একটি তথ্য প্রাসীয় সমরবিদ এর দেওয়া, ক্লাউজিস্ট বলে তাকে সম্বোধন করা হয়, CLAUACWITZ, যিনি উল্লেখ করেছেন যে জার্মানির রাজনৈতিক ঐক্য অর্জনের একমাত্র পথ হলো অস্ত্র শক্তির প্রয়োগ। যে কোনো একটি রাজ্য উদ্যোগী হয়ে অন্যদের অধীনে আনতে হবে। আর এইভাবে বিসমার্ক পরিকল্পিতভাবে যুদ্ধের পথে জার্মানির ঐক্য সম্পাদন করতে চেয়েছিলেন। তার সমর্থনে ডেভিড থমসন 1862 একটি ঘটনাও উল্লেখ করেছেন, যেখানে নাকি লন্ডনের এক ভোজসভায় ব্রিটিশ মন্ত্রী ডিসরেলির সাথে কথোপকথন প্রসঙ্গে বিসমার্ক 3টে যুদ্ধের মাধ্যমে, যে যুদ্ধগুলো যুদ্ধ, 1866 স্যাডওয়ার যুদ্ধ এবং 1870 সেডানের যুদ্ধ, অর্থাৎ ডেনমার্ক, হলস্টিন, স্লেজুইক ও অস্ট্রিয়ার সাথে যুদ্ধ এবং তারপর ফ্রান্সের সাথে যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্য সম্ভব হবে এমন ধারণা নাকি লন্ডনের সেই ভোজসভায় বিসমার্ক ডিসরেলির কাছে ব্যক্ত করেছিলেন। ডিসরেলি আবার তা রাশিয়ার এক জনপ্রতিনিধির সাথে ব্যক্ত করেছেন। এই ধরনের একটা কথোপকথনের মধ্য দিয়ে ঐতিহাসিক ডেভিড থমসন বিসমার্কের কর্মপ্রক্রিয়াকে একটা ধারাবাহিক পরিকল্পনা মধ্য দিয়ে যাওয়া কর্মপ্রক্রিয়া হিসেবে গণ্য করেছেন। আসলে চতুর কূটনীতিবিদ বিসমার্ক তিনি জানতেন রাশিয়ার উদ্যোগেই জার্মানিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং সেই অন্তরায় হিসেবে তার সামনে অস্ট্রিয়া দাঁড়াবে। তাই প্রথম দিকে অস্ট্রিয়ার সাথে একটা বন্ধুত্বপূর্ণ চুক্তি মাধ্যমে আবদ্ধ করে অস্ট্রিয়াকে তিনি ধোঁকা দিয়েছিলেন। পরবর্তীকালে ফ্রান্সের সাথে 1870 সালে সেডানের যুদ্ধের মাধ্যমে তিনি তার সমস্ত ধরনের প্রতিবন্ধকতাকে সরিয়ে জার্মানির ঐক্য প্রক্রিয়া সম্পূর্ণ করেছিলেন। জার্মানি ঐক্যের ক্ষেত্রে
রক্ত লোহনীতি একটা সময় পর্যন্ত, অর্থাৎ যুদ্ধ এবং শিল্পায়ন, এর পরিবর্তে কয়লা ও লোহনীতি শুধুমাত্র শিল্পায়নকে প্রতিষ্ঠা করেছিল। অর্থাৎ আমি বলতে চাই যে জার্মানির ঐক্য আপাত দৃষ্টিতে রক্ত লৌহ নীতি যতটা কার্যকরী ভূমিকা নিয়েছিল, তার থেকেও কার্যকরী ভূমিকা নিয়েছিল কয়লা ও লৌহ নীতি। অর্থাৎ জার্মানির শিল্পপতিদের জার্মানির বিভিন্ন অংশের যে শুল্কগত ব্যারিকেড বা সংরক্ষণ রীতি, তা সরিয়ে দিয়ে ঐক্যবদ্ধ হতে উদ্যোগী করে তুলেছিল। ফলে বিসমার্ক সেই উপলব্ধির জায়গা থেকে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। পরবর্তী পর্বে আমরা যদি দেখি 1870 থেকে 1890, এই পর্বে বিসমার্ক ইউরোপীয় রাষ্ট্রবর্গের কাছে এই বার্তাই দিতে চেয়েছিল যে জার্মানি ওয়াজ স্যাটিসফাইড, জার্মানি একটা পরিতৃপ্ত দেশ, তার আর কোনো বিস্তার, আর কোনো তার মনোবাসনা নেই। এবং এইভাবে বিসমার্ক একটা সময় নিয়ে ঐক্যবদ্ধ জার্মানিতে প্রাশিয়ার ভূমিকাকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছিল, যা 1890 এর পরে কাইজার দ্বিতীয় উইলিয়াম সিংহাসনে বসার পর পরিস্থিতির রদবদল হয় এবং ওয়েল পলিটিক বিশ্বজনীন বিস্তার নীতি বিসমার্কের কর্মধারা থেকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা মনে হয়েছিল, যার অন্তিম পর্যায়ে ইউরোপকে বিশ্বযুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছিল। সঙ্গে জার্মানি, ইংল্যান্ড সবাই সেই যুদ্ধের কবলের আচ্ছন্ন হয়েছে। আসলে বিসমার্ক জানতেন কোথায় থামতে হয় এবং সেই মতোই তিনি তার কর্মপ্রক্রিয়া চালিয়ে গিয়েছিলেন। ইতিহাস পাঠক হিসেবে আমরা এই ইউনিটে আমরা একটা স্বতন্ত্র ধরনের রাজনৈতিক বা নতুন ধরনের পলিটিক্যাল ব্যবস্থার, রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে উপলব্ধি করলাম তৃতীয় নেপোলিয়নের কর্ম প্রচেষ্টার মধ্যে দিয়ে এবং বিসমার্কের কর্ম প্রচেষ্টার মধ্যে দিয়ে। আমার পরবর্তী আলোচনার বিষয় অষ্টাদশ শতকের আধুনিক শিল্পায়ন এর চরিত্র।
ইউনিট নাম্বার 7-এ আমরা প্রবেশ করলাম। অষ্টাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত, অর্থাৎ পরিষ্কার করে বললে 1750 এর আগে পর্যন্ত ইউরোপের অর্থনীতির মূল ভিত্তি ছিল হচ্ছে কৃষি, অনেকাংশে কৃষি। তবে পরবর্তী 100 বছরের মধ্যে ইউরোপের এই কৃষি থেকে শিল্পের দিকে পরিবর্তিত হওয়ার একটা প্রবণতা আমরা বিশেষ করে লক্ষ্য করি। যদিও এই কৃষির পাশাপাশি কুটির বা হস্ত শিল্পের চরিত্রগত একটা পরিবর্তন চতুর্দশ শতক থেকে সপ্তদশ শতক বা অষ্টাদশ শতকের প্রথমার্ধ পর্যন্ত আমরা লক্ষ্য করেছি, যেটাকে আমরা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা আদি শিল্পায়ন পর্ব বলে উল্লেখ করতে পারি, যা রূপান্তরিত ইউরোপ পর্বে লক্ষ্য করা যায়। তার পরিবর্তে অষ্টাদশ শতকে এসে আধুনিক যন্ত্র নির্ভর শিল্পের প্রকাশ আমরা লক্ষ্য করি। এই শতকে এসে কুটির শিল্পের সীমাবদ্ধতাকে অতিক্রম করে যন্ত্র নির্ভর এবং প্রযুক্তিবিদ্যার প্রয়োগের মাধ্যমে উৎপাদন পদ্ধতিতে ব্যাপক রদবদল ঘটানো সম্ভব হয় এবং নতুন অর্থনৈতিক ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় ক্ষেত্রেও এক নতুন শ্রেণীবিন্যাস ঘটে। সমাজের এই নতুন করে অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক জীবন যে মৌলিক পরিবর্তন সাধিত হয় তাকে আমরা শিল্প বিপ্লব বলে অভিহিত করতে পারি। প্রাথমিকভাবে ফরাসি সমাজতন্ত্রী লুই ব্লাঙ্কি 1837 খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব কথাটিকে প্রথম ব্যবহার করেন। পরবর্তীতে জন স্টুয়ার্ট মিল এবং কার্ল মার্কসও এই শব্দটিকে ব্যবহার করেন এবং আর্নল্ড টয়নবি তার অক্সফোর্ড বক্তৃতামালায় 1880-81 শিল্প বিপ্লব কথাটিকে সবচেয়ে বেশি জনপ্রিয় করে তোলে ঐতিহাসিক আর্নল্ড টয়নবি। আধুনিক এই শিল্পায়নের চরিত্রগত দিক প্রসঙ্গে বলা যায় যে এই শিল্পায়ন মূলত কৃষি বিপ্লব এর হাত ধরেই উঠে এসেছে। এর পাশাপাশি বাজারের চাহিদা, নিত্য নতুন যন্ত্রপাতির আবিষ্কার, এগুলো উৎপাদন ক্ষেত্রকে একটা ব্যাপক পরিবর্তনের
মধ্যে ঠেলে দিয়েছে। বিশেষ করে ব্রিটেন শিল্পায়ন যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে ইউরোপীয় দেশগুলির মধ্যে প্রথম ইংল্যান্ড বা ব্রিটেনে শিল্পায়ন হয়েছিল। সময়কাল নিয়ে অনেক বিতর্ক আছে। মোটামুটি ভাবে একটা সময়কাল হিসেবে আপনারা ভাবতে পারেন 1750 থেকে 1850 এই সময়সীমার মধ্যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব পরিপূর্ণতা অর্জন করেছিল। ইংল্যান্ডের এই শিল্পায়ন মহাদেশের অন্যান্য অংশে, বিশেষ করে আমেরিকা, ফ্রান্স, জার্মানি তার থেকে এগিয়ে রেখেছিল এবং সময়ের ব্যবধান তৈরি করেছিল। ইংল্যান্ডের শিল্পায়নের ক্ষেত্রে আমরা বস্ত্র শিল্পের বিকাশ লক্ষ্য করি। ম্যানচেস্টার, লিভারপুল এবং গ্লাসগোকে শহরকে কেন্দ্র করে লৌহ শিল্পের বিকাশ আমরা লক্ষ্য করি। এর কারণ হিসেবে আপনারা যদি দেখেন, তাহলে তার ভৌগোলিক সুযোগ সুবিধা, প্রাকৃতিক সুযোগ সুবিধা, কাঁচামালের যোগান, উপনিবেশের বাজার এবং ভারতবর্ষ সহ উপনিবেশগুলো থেকে প্রচুর মূলধনের যোগান। এই ব্যাপারটা সব মিলিয়ে ইংল্যান্ডের শিল্পায়নের গতিকে ত্বরান্বিত করেছিল এবং ইংল্যান্ডের শাসকরাও বেসরকারি শিল্পায়ন বা শিল্পপতিদের বা ব্যবসায়ীদেরকে সমর্থন জুগিয়েছিল। কিন্তু যদি আমরা ইউরোপের অন্যত্র শিল্পায়নের বিষয়গুলিকে উপলব্ধি করতে যাই, তাহলে দেখব তা ব্রিটেনের অনেকটা পরে সম্ভবপর করে তুলেছিল। তাছাড়া ইংল্যান্ডে যে জাতীয় যান্ত্রিক আবিষ্কার বা যন্ত্রপাতির আবিষ্কার আমরা লক্ষ্য করব, বিশেষ করে হারগ্রিভসের আবিষ্কার, কার্টরাইট এবং আর্করাইটের কাজকর্ম, এছাড়াও জন ম্যাকাডেন বাষ্পচালিত ইঞ্জিনের ক্ষেত্রে জেমস ওয়াট, ডেনিস পেপিন, যিনি জল শক্তির পরিবর্তে বাষ্প শক্তির প্রয়োগ যান্ত্রিক উৎপাদনকে ক্ষেত্রে ব্যবহার করেছিলেন। হামফ্রে ডেভির আবিষ্কার, এগুলির মধ্য দিয়ে বস্ত্র শিল্প, খনি শিল্প সব ক্ষেত্রে ব্রিটেনের একটা অগ্রগতি লক্ষ্য আমরা করি। কিন্তু মহাদেশের অন্যত্র, বিশেষ করে ফ্রান্স, এর শিল্পায়ন অনেকটা দেরিতে সংগঠিত হয় এবং 1830, কেউ কেউ বলছেন 1815 পর থেকে, অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টের পতনের পর থেকে ফ্রান্স আধুনিক শিল্পের দিকে অগ্রসর হয়। কেউ কেউ বলছেন 1830 পর
ফ্রান্সে শিল্পায়ন শুরু হয় এবং 1848 পর্বে যে সমাপ্ত হয় এবং তার পরিপূর্ণতা আসে তৃতীয় নেপোলিয়নের সময়কালে, অর্থাৎ যেটাকে টেক অফ পর্ব আমরা ইংল্যান্ডের ক্ষেত্রে 1780 বা 1760 বা কেউ কেউ বলছেন 1820, আর সেটা ফ্রান্সের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে সেই টেক অফ পর্ব 1870 বা 1860। এইরকম একটা ব্যবধান বা চিত্র লক্ষ্য করি। তাছাড়া ইংল্যান্ডের ক্ষেত্রে যেমন বস্ত্র, লৌহ ইস্পাত শিল্প একটা বিশেষ খ্যাতিমানতার জায়গায় পৌঁছায়, ফ্রান্সের ক্ষেত্রে কিন্তু সেই রকম কোন শিল্পের অগ্রগতির বিশেষ নজির আমরা লক্ষ্য করি না। এর কারণ আপনারা হয়তো বলতে পারেন যে প্রথম দিকে ইংল্যান্ডের শিল্পায়ন সংগঠিত হওয়া এবং ইংল্যান্ডের বাজার দখল, তার পর্যাপ্ত কাঁচামালের যোগান তাকে এই একটা বিশেষ জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল। আবার যদি আমরা জার্মানির শিল্পায়নের ক্ষেত্রে লক্ষ্য করি, সেটাও অপেক্ষাকৃত দেরিতে, অনেকটা দেরিতে। জার্মানির শিল্পায়ন বিলম্বিত হওয়ার একটা কারণ হচ্ছে জার্মান রাজ্যগুলোর মধ্যে ঐক্যবদ্ধ বা ইউনিটি না থাকা, ঐক্যবদ্ধতা না থাকা বা ইউনিটি না থাকা, এটাকে আপনারা ভাবতে পারেন। তাছাড়া প্রাশিয়ার নেতৃত্বে যখন বিসমার্ক যে ঐক্যবদ্ধ জার্মানি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, সেটাও অনেকটা দেরিতে 1850 পরবর্তী পর্বে আপনারা লক্ষ্য করবেন এবং বিসমার্কের উত্থানটাও দেখবেন যে 1860-62 সময় পর্ব থেকে। কাজেই বিসমার্ক জার্মানিকে যে ঐক্যবদ্ধ করছে, সেটা যদি রক্ত ও লৌহনীতির থেকেও বেশি গুরুত্বপূর্ণ নেয় কয়লা ও লৌহনীতি, অর্থাৎ শিল্পায়ন বা শিল্পপতিদের চাপ, তাহলে সেই ব্যাপারটা কিন্তু 1860-এর দশকের পর থেকে। কাজেই জার্মানির শিল্পায়ন একটু দেরিতে হয়েছিল, যেই কারণে 1890-এর দশকে যখন কাইজার দ্বিতীয় উইলিয়াম ক্ষমতায় আসীন হন, তখন তিনি বিসমার্ককে সরিয়ে দেন এবং জার্মানি ওয়াজ নট এ স্যাটিসফাইড কান্ট্রি, জার্মানি একটা পরিতৃপ্ত দেশ নয়, এই নীতির দ্বারা আকৃষ্ট হন। তার কারণ হচ্ছে যে জার্মানির আরো বাজার প্রয়োজন এবং জার্মানির এই বাজার মূলত শিল্পপতিদের জন্যই প্রয়োজন ছিল, মূলত শিল্প পণ্য সামগ্রী বিক্রির জন্যই প্রয়োজন ছিল। নমস্কার, আমার আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করছি।